তুমি হয়তো পড়তে বসেছো, তোমার ফোনটা পাশে রয়েছে, হঠাৎ করে তোমার ফোনে একটা নোটিফিকেশন ঢুকলো। সেই নোটিফিকেশনটা চেক করার জন্য তুমি ফোনটা হাতে নিলে, নোটিফিকেশনটা চেক করলে, এবং তারপরে হঠাৎ করে তোমার মনে হলো একবার ইউটিউবটা খুলে দেখি। তো ইউটিউবটা খুলে তুমি একটা শর্ট ভিডিও দেখা শুরু করলে, আবার একটা শর্ট ভিডিও চলে এলো যেটা তুমি আবার দেখলে। এভাবে কিছু শর্ট ভিডিও দেখতে দেখতে তুমি আরেকটা বড় ভিডিও দেখে ফেললে। দেখতে দেখতে যখন তোমার মাথায় স্ট্রাইক করলো যে তুমি পড়ছিলে, তখন তুমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলে অলরেডি আধ ঘন্টা পেরিয়ে গেছে। এ ধরনের ঘটনা আমরা প্রায়ই ফেস করে থাকি, আর এই কারণে আমাদের ফোকাস কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। কোনো একটা পার্টিকুলার কাজে আমরা বেশিক্ষণ কনসেন্ট্রেট করতে পারছি না, আমাদের ফোকাসটা ডাইভার্টেড হয়ে যাচ্ছে। আমাদের অ্যাটেনশনকে গ্র্যাব করার জন্য আমাদের চারদিকে সবসময় কিছু না কিছু ডিস্ট্রাকশনস আছেই। তো এই মুহূর্তে আমাদের ফোকাসকে টিকিয়ে রাখা বা ফোকাসকে ইনট্যাক্ট রাখা ইজ ভেরি ডিফিকাল্ট। একটা কথা আমাদের স্মরণে রাখা উচিত যে ইট ইজ দ্য ডিগ্রি অফ ফোকাস দ্যাট ডিফারেন্সিয়েট অ্যান এক্সট্রাঅর্ডিনারি পারফর্মার ফ্রম অ্যান অর্ডিনারি ওয়ান। অর্থাৎ একজন অর্ডিনারি আর একজন এক্সট্রাঅর্ডিনারি পারফর্মারের মধ্যে পার্থক্য করে দিচ্ছে কিন্তু তাদের ডিগ্রি অফ ফোকাস। আর এই কারণেই ফোকাস আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আজকে আমরা যে বইটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের ফোকাসকে রিগেইন করতে সাহায্য করবে। ডোপামিন ডিটক্স। এই বইটা একদমই ছোট, খুবই পাতলা, কিন্তু এটার মধ্যে অসাধারণ কিছু ইনফরমেশন এবং সায়েন্টিফিক ওয়েজ বলা আছে, যেগুলো ফলো করলে আমরা ডোপামিন ডিটক্সের মাধ্যমে আমাদের ফোকাসকে রিগেইন করতে পারবো এবং আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলোকে প্রায়োরিটাইজ করে সেগুলোর উপর ফোকাস করতে পারবো এবং কনসেন্ট্রেট করতে পারবো। সো উইদাউট ফার্দার ডিলে, লেটস স্টার্ট। হোয়াট ইজ ডোপামিন? ডোপামিন এক রকমের নিউরোট্রান্সমিটার বা কেমিক্যাল মেসেঞ্জার, যেটা আমাদের ব্রেনের নার্ভ সেলসের সাথে রেস্ট অফ দ্য বডি অর্থাৎ বডির বাকি অংশের যোগ স্থাপন করে এবং আমাদের মুভমেন্ট, মেমোরিজ, অ্যাটেনশন, লার্নিং, মুড, বিহেভিয়ার এই সব কিছুতেই কিন্তু ডোপামিনের ইনভলভমেন্ট রয়েছে। কিন্তু ডোপামিনের সব থেকে গুরুত্বপূর্ণ যে অ্যাসপেক্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে প্লেজারেবল রিওয়ার্ড। যে কোনো কাজ যেটা আমাদেরকে প্লেজারেবল রিওয়ার্ড দেয় সেটা কিন্তু লার্জলি কন্ট্রোল বাই ডোপামিন। ডোপামিনকে ফিল গুড হরমোনও বলা হয়, তার কারণ যে কাজগুলো করলে আমরা প্লেজার পেতে পারি সেই কাজগুলো করার জন্য কিন্তু ডোপামিন আমাদেরকে উদ্বুদ্ধ করে। যে কাজটা করলে আমরা প্লেজার পাই সেই কাজটা পারফর্ম করার সময় কিন্তু আমাদের শরীরে ডোপামিন রিলিজড হয়, এবং যখনই ডোপামিন রিলিজড হয় তখনই আমাদের শরীর আরো বেশি প্লেজার ক্রেভ করে, অর্থাৎ শরীর আরো বেশি ডোপামিন হিট চায়। কিন্তু অথর বলছেন এই যে ফিলিংটা, এই যে প্লেজারটা, এটা কিন্তু লং লাস্টিং নয়। ইনিশিয়ালি এই ফিল গুড হরমোনের জন্য তোমার মধ্যে একটা গুড ফিলিং কাজ করলেও এটা কিন্তু লং লাস্টিং নয়। বিবর্তনের শুরু থেকেই আমাদের ব্রেন এমনভাবে হার্ডওয়্যার্ড যে এটা সবসময় ডোপামিন ড্রিভেন বিহেভিয়ার্সকে ক্রেভ করে। কিন্তু বিবর্তনের শুরুতে আমাদের রিওয়ার্ড সিস্টেমটা আমাদের সার্ভাইভালের সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড বা লিঙ্কড ছিল, অর্থাৎ সার্ভাইভালের জন্য যা যা করতে হয় সেগুলোই কিন্তু আমাদের রিওয়ার্ড সিস্টেম বা প্লেজার হিসেবে কাজ করতো তখন, এবং সেগুলোর সাথে ডোপামিন অ্যাসোসিয়েটেড ছিল। কিন্তু আধুনিক যুগে যখন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস হচ্ছে, সোশ্যাল মিডিয়া আসছে, তখন 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমাদের ডোপামিনের ইউজেজ কিন্তু হাইজ্যাক্ট হয়ে যাচ্ছে। তার মানে ডোপামিনটা যে কাজে ব্যবহৃত হওয়ার কথা ছিল সেখানে ব্যবহৃত না হয়ে অন্য কোথাও ব্যবহৃত হচ্ছে, বা অন্য কোনো কারণে সেটা রিলিজড হচ্ছে আমাদের শরীরে। আর এর ফলে কিন্তু নানান রকম আনইনটেন্ডেড কনসিকুয়েন্সেস দেখা যাচ্ছে এবং আলটিমেটলি আমাদের তাতে ক্ষতিই হচ্ছে। ডোপামিনকে বলা হয় মলিকিউল অফ মোর। যত তোমার এনভায়রনমেন্ট বা পরিবেশ তোমার ডোপামিন রিলিজের জন্য অনুকূল হবে, তত বেশি করে তোমার শরীর ডোপামিন হিট চাইবে। এবং বিভিন্ন রকম টেকনোলজি, সোশ্যাল মিডিয়া ইউজ করার ফলে আমাদের মধ্যে আস্তে আস্তে কিন্তু এই ডোপামিনের প্রতি ক্রেভিং বেড়ে যাচ্ছে। আজকে আমি আধ ঘন্টা সোশ্যাল মিডিয়া সার্ভ করলাম, আমার বেশ ভালো লাগলো। নেক্সট দিন আমি 1 ঘন্টা সার্ভ করলাম, তারপরের দিন আমি দিনের অর্ধেকটা সময় সোশ্যাল মিডিয়া সার্ভ করেই কাটিয়ে দিলাম। তার কারণ সোশ্যাল মিডিয়া আমাদের চারপাশে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে যেখান থেকে আমরা খুব সহজেই ডোপামিন হিট পাচ্ছি, এবং যত বেশি আমরা ডোপামিন হিট পাচ্ছি আমরা আরো বেশি করে এটাকে ক্রেভ করছি, আরো এটার মধ্যে আমরা ইনভলভ হয়ে যাচ্ছি। আর তার ফলে আমরা লাইফের গুরুত্বপূর্ণ জিনিসগুলোর উপর ফোকাস করতে ভুলে যাচ্ছি, বা বেশিক্ষণ ফোকাস করতে পারছি না, কনসেন্ট্রেট করতে পারছি না, আর আমাদের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। এ তো গেল একটা দিক। অন্যদিকে জার্মান বায়োলজিস্ট প্রফেসর সুসেন ক্লস বলছেন
সুগার ট্রিগার্স দ্য রিলিজ অফ ডোপামিন অ্যান্ড মেক্স আস ফিল গুড। অর্থাৎ সুগার ডোপামিন রিলিজকে ট্রিগার করে। বেশিরভাগ প্রসেসড ফুডেই কিন্তু সুগার থাকে। এই কারণেই এই সমস্ত খাবার আমরা যত বেশি খাই তত এইগুলোকে আমরা ক্রেভ করি। আচ্ছা, আমরা প্রোক্রাস্টিনেট কেন করি? মানে কোনো একটা কাজ আমরা আজ করব, কাল করব, এরকম করে করে যখন ডেডলাইন চলে আসছে কাজটার, তখন আমরা শেষ মোমেন্টে গিয়ে কাজটা করছি। কলেজের কোনো একটা অ্যাসাইনমেন্ট হয়তো 2 দিন বসলে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আমি সেটাকে আজ নয় কাল করে 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 ডিলে করে একদম লাস্ট মোমেন্টে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগের দিন আমি সেটাকে কমপ্লিট করছি। এটাই হচ্ছে প্রোক্রাস্টিনেশন। এটার কারণ কি? এটার উত্তর এই বইতে দেওয়া হয়েছে। অথর বলছেন এটার প্রধান কারণ হচ্ছে আমাদের ওভার স্টিমুলেশন। আমরা আমাদের পরিবেশ থেকে প্রতিনিয়ত এত বেশি স্টিমুলেশনস পাচ্ছি যে আমরা সবসময় ওভার স্টিমুলেটেড থাকছি। সোশ্যাল মিডিয়া, গেমিং, পর্ন, এগুলো সবসময় আমাদেরকে ওভার স্টিমুলেটেড করে রাখছে এবং প্রচন্ড পরিমাণে ডোপামিন হিট দেয় এই সমস্ত অ্যাক্টিভিটিস গুলো। তার ফলে আমরা আরো বেশি করে ডোপামিন হিট চাইছি। আর তাতে কি হচ্ছে? আমাদের ডেইলি অ্যাক্টিভিটি গুলো কিন্তু আস্তে আস্তে আমাদের কাছে বোরিং মনে হচ্ছে বা পর্যাপ্ত পরিমাণ ডোপামিন হিট দিতে পারছে না, যেটা আমাদের ক্রেভিংকে স্যাটিসফাই করে। এবার আমরা দেখে নেব কি করে আমরা ডোপামিন ডিটক্স করতে পারি। অথর এখানে 3 ধরনের ডোপামিন ডিটক্সের কথা বলেছেন। প্রথম হচ্ছে 48 আওয়ার্স কমপ্লিট ডিটক্স। এখানে তোমাকে অলমোস্ট সবগুলো, বা যদি সম্ভব হয় সবগুলো এক্সটার্নাল সোর্সেস অফ ডিস্ট্রাকশনকে তোমার কাছ থেকে সরিয়ে ফেলতে হবে। যেরকম ফোন, সোশ্যাল মিডিয়া, ড্রাগ, অ্যালকোহল, সুগার, প্রসেসড ফুড, মুভিজ, ইভেন মিউজিক। হ্যাঁ, রিল্যাক্সেশন মিউজিক শুনতে পারো, কিন্তু যে মিউজিকগুলো প্রচন্ড পরিমাণে তোমাকে এক্সাইট করে সেগুলো শোনা যাবে না। তো 48 আওয়ার্স এই জিনিসগুলোকে আমাদের কাছ থেকে সরিয়ে ফেলতে হবে, যাতে কিনা আমাদের স্টিমুলেশন লেভেল অত্যন্ত পরিমাণে কমে যায়। আচ্ছা, এই ডিস্ট্রাকশনস গুলোকে তো আমরা সরিয়ে ফেললাম, কিন্তু এই সময়টাতে আমরা কি করতে পারি? আমরা কি কি করতে পারি সেটাও এখানে সাজেস্ট করা আছে। বলা হচ্ছে যে এই সময়তে আমরা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারি, মেডিটেশন করতে পারি, কন্টেমপ্লেটিভ ওয়াক করতে পারি, সফট ইনস্ট্রুমেন্টাল টাইপের কিছু মিউজিক আমরা শুনতে পারি, জার্নালিং বা ডায়েরি রাইটিং করতে পারি আমরা। নেক্সট হচ্ছে 24 আওয়ার্স কমপ্লিট ডিটক্স। এটা কিন্তু আগের প্রসেসটার মতো একদম সিমিলার, শুধু যে প্রসেসটা আমরা 48 ঘন্টা ধরে ফলো করছিলাম সেটা এখানে 24 ঘন্টা ধরে করতে হবে। আর 3 নম্বর হচ্ছে পার্শিয়াল ডিটক্স, যেটা আমাদেরকে লং টার্ম বেনিফিট দেয়। আমরা যদি একসাথে সমস্ত ডিস্ট্রাকশনস যদি সরিয়ে ফেলতে নাও পারি, আমরা একটা কাজ করতে পারি। আমাদের লাইফে বিগেস্ট ডিস্ট্রাকশন যেটা, সেটাকে ফর আ সার্টেন পয়েন্ট অফ টাইম আমরা সরিয়ে ফেলতে পারি। ধরো আমার লাইফে যদি ইউটিউব দেখাটা আমার কাছে বিগেস্ট ডিস্ট্রাকশন হয়, তাহলে নেক্সট 30 ডেজের জন্য বা 40 ডেজের জন্য আমাকে এই জিনিসটা কন্ট্রোলে আনতে হবে এবং খুব কনসিয়াসলি এই ডিস্ট্রাকশনটাকে আমার কাছ থেকে সরিয়ে ফেলতে হবে। এবার অথর এই ডোপামিন ডিটক্সের প্রসেসটাকে একটু আমাদের কাছে সহজ করার জন্য কয়েকটা পদ্ধতি বলে দিয়েছেন, যেগুলো ফলো করলে এই ডোপামিন ডিটক্সটা আমরা আরো ইজিলি করতে পারবো। প্রথম হচ্ছে আইডেন্টিফাই ইউর বিগেস্ট ডিস্ট্রাকশনস। অথর বলছেন দুটো কলাম ক্রিয়েট করতে হবে, একটায় ক্যান অর্থাৎ আমি পারি, আর একটায় ক্যানট আমি পারি না। মানে ক্যান কলামে আমি সে সমস্ত কাজগুলো রাখবো যে সমস্ত কাজগুলো আমি ডোপামিন ডিটক্সের পিরিয়ডে করতে পারি, আর ক্যানট কলামে আমি সে সমস্ত কাজগুলো রাখবো যে সমস্ত কাজগুলো আমি ডোপামিন ডিটক্সের পিরিয়ডে অ্যালাউ করবো না। অথর বলছেন যে তুমি নিজেকে প্রশ্ন করতে পারো যে তোমাকে যদি বলা হয় তুমি তোমার লাইফ থেকে একটাই মাত্র ডিস্ট্রাকশন সরাতে পারবে একবারে, তাহলে প্রথম তুমি কোন ডিস্ট্রাকশনটাকে সরাতে চাও? এই প্রশ্নটা করলে তোমার মধ্যে কিন্তু বিগেস্ট ডিস্ট্রাকশন আইডেন্টিফাই করাটা খুবই ইজি হয়ে যাবে। নেক্সট হচ্ছে অ্যাড ফ্রিকশনস। আচ্ছা, আমরা তো দুটো লিস্ট বানিয়ে ফেললাম, ক্যান এবং ক্যানট। এবার আমাদের কি কি করতে হবে? ক্যানট লিস্টে যে সমস্ত জিনিসগুলো আছে সেখানে আমাদেরকে ফ্রিকশন অ্যাড করতে হবে, অর্থাৎ সেই কাজগুলো করতে গেলে যাতে আমরা ডিফিকাল্টি ফেস করি। হিউম্যান মাইন্ড কিন্তু ফান্ডামেন্টালি লেজি, অর্থাৎ অলস। তাই যে সমস্ত কাজগুলো করতে আমরা ডিফিকাল্টি ফেস করি সেগুলো কিন্তু মাইন্ড করতে চায় না চট করে। অথর এখানে নিজের লাইফের একটা এক্সাম্পল দিয়েছেন। অথরের বিগেস্ট ডিস্ট্রাকশন ছিল ইউটিউব। এই কারণে ডোপামিন ডিটক্স চলাকালীন তিনি কি করেছিলেন, তিনি যে ফ্লোরে থাকতেন তার ডঙ্গেলটাকে অন্য একটা ফ্লোরের অন্য একটা রুমে একটা বক্সের মধ্যে লক করে রেখে এসেছিলেন। এবার যখনই তার ইউটিউব খোলার ইচ্ছা হতো, তার মনে হতো তাকে ওই ডঙ্গেলটা নিয়ে আসতে গেলে আবার সেই নিচের ফ্লোরে যেতে হবে, 4টে দরজা খুলে তারপরে সেখান থেকে ডঙ্গেল নিয়ে এসে তবেই ইউটিউব দেখতে পারবে। এর ফলে এই পার্টিকুলার স্টেপটা তার এই ইউটিউব দেখার হ্যাবিটের জন্য কিন্তু একটা ফ্রিকশন তৈরি করেছিল। তাতে করে
তিনি কিন্তু এই হ্যাবিটটা থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে নিতে পারছিলেন নিজেকে। তো অথর আমাদেরকেও সাজেস্ট করছেন ক্যানট কলামে থাকা সমস্ত অ্যাকশনস এর জন্য কিছু ফ্রিকশনস অ্যাড করার জন্য এবং ক্যান কলামে থাকা অ্যাকশনস এর জন্য ফ্রিকশনস গুলোকে সরিয়ে ফেলার জন্য। নেক্সট হচ্ছে স্টার্ট ফার্স্ট থিং ইন দ্য মর্নিং। ইংরেজিতে একটা কথা আছে না, ইট ইউর ফ্রগ ফার্স্ট। এখানে ফ্রগ মানে কিন্তু ব্যাং না, এখানে ফ্রগ মানে হচ্ছে দিনের সব থেকে গুরুত্বপূর্ণ বা দিনের সব থেকে ডিফিকাল্ট কাজটা। দিনের সাথে সাথে আমাদের এনভায়রনমেন্ট কিন্তু আমাদেরকে স্টিমুলেট করে, বিভিন্ন রকম স্টিমুলেশন সরবরাহ করে। এই কারণে অথর বলছেন সকালে উঠেই আমাদের লাইফে কোনো স্টিমুলেশন অ্যালাউ না করে প্রথমে আমরা লোয়ার স্টিমুলেটেড ওয়ার্কগুলো করতে পারি, যেরকম মেডিটেশন, মাইন্ডফুলনেস, হালকা এক্সারসাইজ। আমাদের পরিবেশ বা এনভায়রনমেন্ট আমাদেরকে ওভার স্টিমুলেট করার আগেই দিনের সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে ডিফিকাল্ট কাজটা, যেটা আমাদেরকে লং টার্ম বেনিফিট দেবে, সেইটা আমাদের করে ফেলতে হবে। তো ডোপামিন ডিটক্স নিয়ে আমি বললাম, এবার ডোপামিন রিল্যাপস নিয়ে আমরা কথা বলবো। অথর কিন্তু বলছেন যে ডোপামিন ডিটক্স করার পরে ডোপামিন রিল্যাপস হতে পারে। এবার কি করে সেটা আটকাবো সেটা দেখার জন্য শেষ অবধি থাকতে হবে, নাহলে কিন্তু তুমি মিস করে যাবে এবং ডোপামিন ডিটক্সের পরেও যখন তুমি রিল্যাপস করবে তখন কিন্তু তুমি আর সেখান থেকে বেরোতে পারবে না, আবার সেই পুরনো হ্যাবিটটা ফিরে আসবে। ওকে, তাই শেষ অবধি কন্টিনিউ করতে হবে। আর যদি মনে হয় ভিডিওটা ভালো, তোমার লাইফে কিছু ভ্যালু এড করছে, তাহলে হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অথর বলছেন আমরা ডোপামিন ডিটক্স প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পরেও কিন্তু ডোপামিন রিল্যাপস হতে পারে এবং অথর বহুবার এই জিনিসটা ফেস করেছেন। তিনি হয়তো ডোপামিন ডিটক্সের মধ্যে দিয়ে তার একটা ব্যাড হ্যাবিটকে কিছুদিন আটকে রেখেছেন, তারপর আবার ডোপামিন রিল্যাপস করেছে এবং সেই হ্যাবিটটা তিনি আবার রিপিট করে ফেলেছেন। অথর বলছেন এটা অ্যাবসলিউটলি নর্মাল, তাই নিজেকে খারাপ হবার কোনো কারণ নেই, গিল্টি ফিল করারও কোনো প্রয়োজন নেই। তিনি বলছেন ডোন্ট গেট অ্যাশেমড, সিম্পলি রিস্টার্ট। হ্যাঁ, একটু খেয়াল রাখতে হবে যাতে আমি বুঝতে পারি যে আমি কোন টাইমটায় রিল্যাপস করছি বা কতদিন বাদে বাদে রিল্যাপস করছি, তাতে আমি আমার নিজের বিহেভিয়ারাল প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে পারবো এবং সেটার জন্য প্রপার স্টেপ নিতে পারবো। কিছু কিছু হরমোনস যেমন এন্ডরফিন, অক্সিটোসিন, সেরোটোনিন, এগুলো আমাদেরকে শান্ত ফিল করায় এবং প্রেজেন্ট মোমেন্টে থাকতে হেল্প করে। সেই কারণে অথর বলছেন সেই সমস্ত অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ হতে হবে যেগুলো আমাদের মনকে শান্ত করে এবং আমাদেরকে প্রেজেন্ট মোমেন্টে ভাবতে সাহায্য করে, যেরকম মেডিটেশন, মাইন্ডফুলনেস। এবং এর সাথে অথর বলছেন এমব্রেস বোরডম, বোর ফিল হওয়াটাকে এমব্রেস করো বা আলিঙ্গন করো। তিনি বলছেন যে চুপচাপ বসে থাকো, কিচ্ছু করতে হবে না, জাস্ট চারপাশের জিনিসগুলোকে অবজার্ভ করো। খাওয়ার সময় কোনো কথা না বলে চুপচাপ মন দিয়ে খাও। আমি খাচ্ছি আর টিভি দেখছি বা ফোন ঘাটছি, এটা করা উচিত নয়। যে খাবারটা খাচ্ছ সেটা মনোযোগ দিয়ে খাও এবং তার স্বাদ পুরোপুরি আস্বাদন করো। ওয়াক ইন সাইলেন্স উইথ নো ইন্টেনশন, মানে হাঁটতে বেরিয়ে যাও কোনো ইন্টেনশন ছাড়াই। আরেকটা সাজেশন তিনি দিচ্ছেন, বলছেন ইউ এনগেজ ইন ডিপ সোশ্যাল ইন্টারাকশনস ইন দিস পিরিয়ড। হিউম্যান ইন্টারাকশনস নাকি আমাদের মধ্যে অক্সিটোসিনের মতো নিউরোট্রান্সমিটারকে অ্যাক্টিভেট করে, যেটাকে বলা হয় লাভ হরমোন। এই কারণেই তোমার লাইফের গুরুত্বপূর্ণ মানুষগুলোর সাথে বা যে মানুষগুলোকে তুমি ভালোবাসো বা যাদের জন্য তুমি কেয়ার করো, তাদের সাথে ইন্টারাকশন বাড়াও, তাদের সাথে তোমার ফিলিংসগুলোকে শেয়ার করো এবং বেশি করে টাইম স্পেন্ড করো। লাস্ট সাজেশন, মেক আ কন্টিনজেন্সি প্ল্যান। অথর বলছেন তুমি আগে থেকে অ্যান্টিসিপেট করো যে কোন পরিস্থিতিতে তোমার আবার ডোপামিন রিল্যাপস হতে পারে বা কোন কারণে তোমার ফোকাস বা কনসেন্ট্রেশন আবার নষ্ট হতে পারে, এবং তুমি ওয়ার্স্ট কেস সিনারিও ধরে এগো এবং আগে থেকেই ভেবে রাখো যে কি করে তুমি আবার নিজের ফোকাসকে রিগেইন করবে বা কি করে এই পার্টিকুলার সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে তুমি আবার বেরিয়ে আসবে, সেটা আগে থেকেই প্ল্যান করে রাখো। তাহলে আমরা এই বইটা থেকে কতগুলো সায়েন্টিফিক ওয়েজ নিয়ে আলোচনা করলাম। প্রথমেই আমরা দেখলাম ডোপামিন কি বা ডোপামিনকে কেন ফিল গুড হরমোন বলা হয়। তারপরে আমরা দেখলাম কি করে আমরা ডোপামিন ডিটক্স করতে পারি, যেখানে 48 আওয়ার্স ডিটক্স, 24 আওয়ার ডিটক্স এবং পার্শিয়াল ডিটক্সের কথা বলা হলো। আর ফাইনালি আমরা জানলাম যে ডোপামিন ডিটক্স করার পরেও ডোপামিন রিল্যাপস হতে পারে এবং তার জন্য আমরা কি কি করতে পারি বা কোন স্টেপসগুলো ফলো করলে আমরা রিল্যাপসটাকে আটকাতে পারি। এবং এখানে অ্যাশেমড হওয়ার বা লজ্জিত হওয়ার বা খারাপ লাগার, গিল্টি ফিল করার কিছু নেই। এই জিনিসটা থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে জাস্ট রিস্টার্ট করতে হবে।